স্বামী মারা যাওয়ার পর থেকে ২-৭ বছরের জীবনটা ভার হয়ে উঠেছিল মালিনী দেবীর কাছে। না ছিল কোনো শখ আহ্লাদ, না ছিল কোনো মানসিক শান্তি। সংসার কি করে চলবে এই চিন্তায় তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সংসার বলতে দুটো পেট, তিনি আর তার ১-৯ বছরের দেওর সুনীল। সম্বল বলতে স্বামীর পোস্ট অফিস থেকে পাওয়া মাসিক ১,৫০০ টাকার পেনশন। এতে কি আজকের বাজারে দুজন মানুষের পেট ভরে বছর কেটে যাচ্ছিল। অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। বাড়ির প্লাস্টার ভেঙে পড়ছে, টিউবওয়েল ভাঙা, সারাবার পয়সা নেই। গায়ের কাপড় পাতলা হতে হতে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। একদিন খেতে খেতে মালিনী তার দেওরকে বললেন, এভাবে আর সংসার চলছে না, তুই এবার একটা চাকরি খুঁজে দেখ। সুনীল উত্তর দিল, চাকরি কি গাছে ফলে যে চাইলেই পেয়ে যাব। তবুও দিদি তাকে বোঝালেন, চেষ্টা তো করতে হবে। ঘরের ছেলেরা যদি কিছু না আনে তবে সংসার চলবে কিভাবে। আলোচনার এক পর্যায়ে পুরনো দুঃখের কথা উঠল। সুনীল হঠাৎ শুনে অবাক হল, যে দাদাকে সবাই সম্মান করত তার জীবনেও ছিল অন্ধকার একদিক। মালিনী চোখে জল নিয়ে বললেন, তোর দাদা বাইরের খারাপ সঙ্গের দিকে টান পেত, এ কারণেই সংসারে অশান্তি হতো। স্বামী মারা যাওয়ার পর মালিনী দেবীর সংসার যেন আগুনের কুণ্ডলী হয়ে উঠল। দিনে দিনে দুঃখ আর অভাব ঘিরে ধরল তাকে। সংসারে মানুষ বলতে সে আর তার ছোট দেওর সুনীল। বয়সে মাত্র ১৯। দিদিকে ভরসা করেই দিন কাটত তার। কিন্তু ভরসার পাশাপাশি সংসারের দায়ও তো আছে। পেনশনের ১,৫০০ টাকায় মাসের খরচ চলে না। চাল, ডাল, তেল, লবণ, ওষুধ, জামাকাপড় সবকিছুর দাম আকাশছোঁয়া। একদিন ভাতের থালা সামনে রেখে মালিনী বলে উঠল, এভাবে আর সংসার চলছে না, তুই যদি কিছু না করিস তবে এই সংসার ভেসে যাবে। সুনীল কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, চাকরি কি গাছে ফলে যে ইচ্ছে করলেই পেয়ে যাব, তবে চেষ্টা করব দিদি। কথার ভেতরেও তার চোখে মুখে ছিল অদ্ভুত দ্বিধা। মালিনী তখনও বিশ্বাস করতে পারছিল না এই ছেলে আদৌ পারবে কিনা। কিন্তু সময় তো থেমে থাকে না। কয়েকদিন পর থেকেই সুনীল কাজের খোঁজে নামল চারদিকে। কখনো বাজারে গিয়ে লোকেদের জিজ্ঞেস করে ছোটখাটো কাজ আছে কিনা, কখনো আবার স্কুলের সামনে দাঁড়িয়ে টিউশনের খোঁজ করে। তবু তেমন কিছু হচ্ছে না। এদিকে ঘরে অভাব চেপে বসছে আরও। এক রাতে অন্ধকার ঘরে খেতে বসে মালিনী আবার পুরনো দিনের কথা টেনে আনল। সুনীল অবাক হয়ে শুনল তার দাদা নাকি নেশায় আসক্ত ছিল। বাইরের খারাপ সঙ্গেই সংসার ভাঙত, অশান্তি হতো। এতদিন যে মানুষটাকে সে দেবতার মতো মানত, আজ হঠাৎ যেন ভেঙে পড়ল সেই বিশ্বাস। মালিনী কান্না চেপে বলল, ওইসব আড্ডা আর নেশায় ওকে শেষ করে দিল। হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, সব শেষ। আমি পড়ে রইলাম একা। সুনীল সেই রাতেই প্রতিজ্ঞা করল সে আর বসে থাকবে না। যতই কষ্ট হোক কিছু একটা করবেই। পরদিন সকালেই সে বেরোল এক অচেনা পথের দিকে। কাজের খোঁজে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা দোকানে চোখ পড়ল। ছোটখাটো একটা হার্ডওয়্যার দোকান। দোকানদার লোকটিকে দেখে জিজ্ঞেস করল, কাজ খুঁজছ? সুনীল মাথা নেড়ে হ্যাঁ বলতেই লোকটা বলল, দোকান গুছিয়ে বসিয়ে দেওয়ার জন্য একটা লোক লাগবে। টাকা কম, তবে প্রতিদিন খাওয়া দাওয়া জুটবে। সুনীল এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল। সেই দোকানেই শুরু হলো তার নতুন জীবন। দিদিকে খবর দিয়ে সে খুশিতে ভরে উঠল। মালিনীর চোখে তখন আশার আলো। তবে তার মনে ভয়ও কাজ করছিল, বাইরের দুনিয়া যেমন কঠিন তেমনি প্রলোভনে ভরা। সুনীল সেই প্রলোভনে টিকতে পারবে তো? দিন কেটে যেতে লাগল। কাজ শিখতে শিখতে সুনীল দোকানদারের বিশ্বাসও পেতে শুরু করল। কিন্তু এরই মাঝে একদিন হঠাৎ বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরল কিছু ছাচরা ছেলে। তারা বলল, আয় আমাদের সঙ্গে চল। এখানে এভাবে খাটনিতে কিছু হবে না। আসল টাকা কামাতে হলে আমাদের দলে যা। সিগারেট আর নেশার প্যাকেট বের করে এগিয়ে দিল তার দিকে। মুহূর্তে দাদার কথা মনে পড়ল সুনীলের। চোখে ভেসে উঠল দিদির কষ্টভরা মুখ। সে ঠান্ডা গলায় বলল, তোমাদের পথে আমি যাব না। আর দ্রুত বাড়ির দিকে পা বাড়াল। কিন্তু ছেলেগুলো হাসতে হাসতে বলল, বেশিদিন এভাবে টিকতে পারবি না রে। এই কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগল। বাড়ি ফিরে দিদির মুখ দেখে সে আবার দ্বিধা হল। সে জানত সামনে আরও অনেক লড়াই আছে। সংসার টেনে তুলতে হলে তাকে কেবল পরিশ্রমী নয়, রক্তের ঘামে দাঁড়িয়ে থাকতে হবে অটল হয়ে। কয়েকদিনের মধ্যে সুনীল দোকানদারের বিশ্বাস জিততে শুরু করল। সকাল থেকে রাত পর্যন্ত খেটে ক্লান্ত হলেও মনে শান্তি ছিল, কারণ দিদির মুখে প্রথমবারের মতো একটু হাসি ফুটেছে। কিন্তু সুখ বেশিদিন টিকল না। একদিন দুপুরবেলা দোকানদার হঠাৎ কোথায় যেন বাইরে চলে গেল।
দোকান তখন প্রায় ফাঁকা। সুনীল তাক থেকে মালপত্র নামাচ্ছিল। হঠাৎ দুজন অচেনা লোক এসে দোকানে ঢুকল। তারা খুব দামি মালপত্র চাইল আর বলল তাড়াতাড়ি গুছিয়ে দাও। সুনীল সামান্য সন্দেহ পেলেও ভদ্রভাবে সব গুছিয়ে দিল। ঠিক তখনই দোকানদার ফিরে এল। চোখে মুখে তীব্র রাগ নিয়ে চিৎকার করে উঠল, চোর! চোরকে ধরে ফেলেছি! সুনীল হতভম্ব হয়ে গেল। দোকানদার বলল, এই ছেলে আমার মাল গোপনে বের করে দিচ্ছিল ওই দুই ছেলের হাতে। মুহূর্তে চারদিক থেকে লোক জড়ো হয়ে গেল। সবাই গালাগালি শুরু করল। কেউ বলল, এতদিন ভদ্র সাজছিল, আসলে চোর। কেউ আবার বলল, দিদি, দেওরের সংসার তো ভাঙা, এখন বুঝি টাকার লোভে এ কাজ করছে। সুনীল প্রাণপণে বোঝাতে লাগল, আমি নির্দোষ। আমি তো শুধু মালপত্র গুছিয়ে দিচ্ছিলাম। কিন্তু কে শোনে কার কথা? দোকানদার পুলিশের কাছে দেওয়ার হুমকি দিল। সেই মুহূর্তে ভিড়ের ভেতর থেকে এক বৃদ্ধ এগিয়ে এল। সে বলল, আমি দূর থেকে সব দেখেছি। ছেলেটা কাউকে কিছু দেয়নি, বরং ওই দুজন লোক সন্দেহজনকভাবে পালিয়ে গেছে। কথাটা শুনে সবাই থমকে গেল। দোকানদারের মুখ রং বদলাতে লাগল। সুনীলের বুক ধরফর করতে লাগল। এত বড় অপমান সে জীবনে ভাবেনি। চোখে ভেসে উঠল দিদির মুখ। যদি দিদি এ খবর শোনে তাহলে কি হবে? অপবাদ কতটা ভয়ঙ্কর হতে পারে সে যেন প্রথমবার টের পেল। দোকানদার পরে গলা নামিয়ে বলল, ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু ততক্ষণে আশেপাশের মানুষ অনেক কথাই বলে গেছে। সুনীল জানল এ লড়াই শুধু অভাবের নয়, সমাজের অপবাদ, সন্দেহ আর ষড়যন্ত্রের সঙ্গেও লড়তে হবে। সেই রাতেই দিদিকে কিছু না বলে চুপচাপ বসেছিল বারান্দায়। চোখের কোণে জমে থাকা অশ্রু আর বুকের ভিতর জমে থাকা প্রতিজ্ঞা একসাথে ঝড় তুলছিল। সে জানত রাস্তাটা ভয়ঙ্কর দীর্ঘ, কিন্তু তবুও লড়াই থামানো যাবে না। সেদিনের ঘটনার পর থেকে সুনীলের ভেতর এক ধরনের অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধল। দোকানদারের মুখের ওই অপবাদ যেন এখনও কানে বাজছে। দিদিকে সে কিছু বলেনি, কিন্তু মালিনী বুঝে ফেলেছিল ওর ভেতরে অশান্তি। রাতে খেতে বসে হঠাৎ বলল, কিছু হয়েছে সুনীল? তোর চোখে কেন এত দুঃখ? সুনীল মাথা নেড়ে বলল, না দিদি, কিছু হয়নি। কিন্তু চোখের জল গড়িয়ে পড়ল ভাতের প্লেটে। মালিনী আর জোরাজুরি করল না। সে জানত সংসারের বোঝা যেমন ভারী তেমনি ছেলেটার কাঁধে এখন পুরুষের দায়িত্ব। দিনগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছিল। দোকানে কাজ চালাচ্ছিল সুনীল, কিন্তু তার প্রতি দোকানদারের ব্যবহার পাল্টে গিয়েছিল। প্রতিটি কাজে সন্দেহ, প্রতিটি কথায় তাচ্ছিল্য। একদিন হঠাৎ দুপুরে দোকানদার তাকে বলল, শোন সুনীল, আজ থেকে আর তোর দরকার নেই। যা অন্য কোথাও গিয়ে কাজ খুঁজ। সুনীল স্তব্ধ হয়ে গেল। কোনো ভুল প্রমাণ ছাড়াই কেবল সন্দেহের জেরে সে আবার বেকার হয়ে পড়ল। পকেটে এক পয়সা নেই, বাড়ি ফেরার পথে চোখে অন্ধকার নেমে এলো। মনে হচ্ছিল জীবনের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ি এসে দিদির মুখোমুখি দাঁড়াতে সাহস পেল না। কিন্তু মালিনী জিজ্ঞেস করতেই সে সব খুলে বলল। মালিনীর বুকের ভেতরটা ছিঁড়ে গেল। এত কষ্টের মধ্যেও এই ছেলেটা হাল ছাড়েনি, অথচ মানুষ তার পিঠে কাদা ছুড়ল। মালিনী তখন সোজা হয়ে বসে বলল, মনে রাখিস সুনীল, মানুষ যতই কথা বলুক, সত্যি একদিন নিজের জায়গা করে নেয়। তুই হাল ছাড়িস না। কথাগুলো যেন সুনীলের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। পরদিন সকালেই সে আবার বেরোল নতুন কাজ খুঁজতে। বাজারে ঘুরে ঘুরে অনেক চেষ্টা করেও কিছু মিলল না। ঠিক তখনই একটা গ্যারেজে তার চোখ আটকাল। ভেতরে কয়েকজন ছেলে গাড়ি সারাচ্ছে। সে গিয়ে বলল, কাজ আছে কি? মালিক একবার তাকিয়ে বলল, কাজ আছে, কিন্তু তুই পারবি তো? লোহা টানতে হবে, ময়লা জামাকাপড় পরে সারাদিন খেটে মরতে হবে। সুনীল বিন্দুমাত্র দেরি না করে রাজি হয়ে গেল। সেই দিন থেকেই শুরু হলো তার গ্যারেজের জীবন। তেলের গন্ধ, কালো ধোয়া, হাত কেটে রক্ত পড়া, সবকিছু শীতে শিখল সে। ধীরে ধীরে কাজে হাত পাকাতে লাগল। মালিকও খুশি হতে লাগল। কিন্তু সমস্যা তৈরি হলো অন্য জায়গায়। গ্যারেজের কিছু ছেলে রাতের পর রাত মদের আসরে যেত। তারা বারবার ডাকত সুনীলকে। বলতো, আয় না ভাই, তুই তো তরুণ, মজা কর। মেয়েসব ছাড়া কি আর জীবন? প্রথমে সুনীল এড়িয়ে যেত, কিন্তু এক রাতে তারা জোর করে টেনে নিয়ে গেল। অন্ধকার ঘরে ঢুকেই সুনীল স্তব্ধ হয়ে গেল। টেবিলে মদের বোতল, ধোঁয়ায় ভরা পরিবেশ আর অচেনা কিছু মেয়ের হাসাহাসি। সে ভয়ে বেরিয়ে আসতে চাইলে একজন তার কাঁধে হাত রেখে বলল, ভয় পাচ্ছিস কেন? এভাবেই তো মানুষ বড় হয়। সুনীলের মাথার ভেতর দাদার মুখ ভেসে উঠল। দাদার মতো যদি সেও এই পথে পা বাড়ায় তবে সংসার শেষ হয়ে যাবে।
হঠাৎ সে জোরে ধাক্কা মেরে বাইরে বেরিয়ে এলো। গ্যারেজের ছেলেরা পিছন থেকে চিৎকার করে গালাগালি করল। কিন্তু সে আর পিছন ফিরে তাকাল না। দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এলো। বারান্দায় বসে হাঁপাতে হাঁপাতে মনে মনে বলল, না, আমি দাদার মতো হব না। আমি আমার দিদিকে কষ্ট দেব না। কিন্তু জানত না এই প্রতিজ্ঞার পরই আসছে সবচেয়ে বড় ঝড়। পরের সপ্তাহে হঠাৎ এক রাতে গ্যারেজে আগুন লেগে গেল। আগুনে দোকানের অনেক মালপত্র পুড়ে ছাই হয়ে গেল। আর আশ্চর্যজনকভাবে লোকেরা সন্দেহের আঙুল তুলল সুনীলের দিকে। কারণ সেদিন রাতেই সে কাজে ছিল না। কেউ বল, নিশ্চয়ই প্রতিশোধ নিতে সে আগুন ধরিয়েছে। মালিক ক্ষিপ্ত হয়ে পুলিশে খবর দিল। পুলিশ এসে সরাসরি ধরে নিয়ে গেল তাকে। হাতকড়া পরার মুহূর্তে সুনীলের চোখে শুধু একটাই ছবি ভেসে উঠল, দিদির কাঁপা মুখ। এ কি তবে তার লড়াইয়ের শেষ?